ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তাকে নিয়ে জনমনে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। কারণ তিনি সবসময় র্যাকলেস কিংবা বেপরোয়া কথা বলেন, বড় বড় কথা বলতে অভ্যস্ত ছিলেন এবং জনগণের কাছে সেই কথার জন্যই কিন্তু প্রশংসিত হচ্ছিলেন। ভিপি নুরুল হক নূরের প্রাসঙ্গিকতার কিংবা তার রাজনীতিতে যে গুরুত্ব, তার অন্যতম কারণ তার বড় বড় কথা, গুরুত্বপূর্ণ কথা, চমৎকার কথা বলেন। তার কথা বলার যে ধরন, স্টাইল, এত সুন্দর কথা কিংবা এত তাসির আছে এরকম ইনফ্লুয়েন্সিয়াল কথা, এরকম মোটিভেশনাল কথা খুব কম রাজনৈতিক নেতা বলতে পারেন। চমৎকার বক্তা, উন্নত মানের বক্তা জনাব নুরুল হক নূর। কিন্তু গণমাধ্যমের একটা খবর, তাতে জনগণ খুব নেতিবাচক মন্তব্য করছে, অনেকে ভীতু বলছে। এটা একটু আমরা দেখতে চাই। হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নূর, তাহলে কেন তাকে ক্ষমা চাইতে হলো? কেউ কেউ বলছেন যে মাহমুদুর রহমান বা এরকম অন্য কেউ হলে ক্ষমা চাইতেন না, প্রয়োজনে 6 মাস জেল খাটতেন, কিন্তু ক্ষমা চাইতেন না। কিন্তু নুরুল হক নূর ক্ষমা চাইলেন হাইকোর্টে। এর মধ্য দিয়ে আসলে তার ভুল স্বীকার করা হলো। ক্ষমা চাইতে হলে তো ভুল স্বীকার করতে হয়। এটা রাজনীতিবিদ হিসেবে, উদীয়মান রাজনীতিবিদ হিসাবে তার একটা দুর্বলতা হিসেবে অনেকে চিহ্নিত করার চেষ্টা করছে। আমরা যদি একটু নিউজটা দেখি, তারপরে এটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আদালতে অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গত বৃহস্পতিবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে লিখিত আবেদনে নিঃশর্ত ক্ষমা চান ভিপি নূর। তবে এই আবেদনে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার কোনো বক্তব্য উল্লেখ না করায় আদালতে বিষয়ে আলোকপাত করেন। এর মানে মোটামুটি বেপরোয়া বা অনর ভাব কিন্তু নুরুল হক নূরের আছে, যদিও ভবিষ্যতে এই ধরনের বক্তব্য দিবেন না, বা এটা আসলে নূরের যে নিজস্ব চিন্তা তা নয়। এটা আইনজীবী যেটা আবেদনে লিখেছে, অবশ্যই তিনিও দেখেছেন হয়তোবা অ্যাপ্লিকেশন। পরবর্তীতে নূরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেওয়ার সময় চাইলে সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য 6 মার্চ দিন ধার্য করেন আদালত। এ সময় ভিপি নূর আদালতেই উপস্থিত ছিলেন। এখন এই নূরকে যে সময় দিয়েছে আদালত, এতে যথেষ্ট কৃতজ্ঞতা দেখিয়েছে বিজ্ঞ আইনজীবী। আদালতে ভিপি নূরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং ব্যারিস্টার কায়সার কামাল, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মঈনুল হাসান। আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নূরকে এর আগে হাইকোর্টে তলব করেন। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সেই সাথে হাইকোর্টে হাজির হয়ে অভিযোগ বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত 17 ডিসেম্বর উল্সহ নূরকে তলবের আদেশ দেন। সেই অনুযায়ী নূর আদালতে হাজির হয়েছিলেন। দর্শক, এখন বাস্তবতা মেনে নিতে হবে। একটা দেশে থাকতে হলে, দেশের রাজনীতি করতে হলে, যতই নেতিবাচক পরিস্থিতি, বাক স্বাধীনতার যতই অভাব থাকুক না কেন, রাজনৈতিক হয়রানি প্রতিহিংসা যতই থাকুক না কেন, দেশের বিচার বিভাগের উপর শ্রদ্ধা থাকতে হয় বা বিচার বিভাগকে মানতে হয়। নাহলে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। বিচার বিভাগকে যদি আপনি পছন্দ নাও করেন, আপনার মনের মতো না হলেও আপনাকে শৃঙ্খলার স্বার্থে বিচার বিভাগকে বা রাষ্ট্রের আনুগত্য করতে হয়। এটা একেবারেই বাস্তবতা। এজন্যে এটা একটা শিক্ষা। বরং ভুল কথা বলে বা বেপরোয়া কথা বলে ক্ষমা চাওয়ার চাইতে কথা বলার সময় একটু হিসাব করে কথা বলাটাই ভালো। এবং দর্শক, এই বিষয়টা আমি কেন আপনাদের সামনে আলোকপাত করলাম, সামনে রাজনীতি আরও অনেক মেরুকরণ হবে। বিশেষ করে বিচার বিভাগ, আদালত সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, হ্যাঁ, একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আদালতের সিদ্ধান্তের বিরোধিতা আপনি করতে পারবেন, এটা মাননীয় প্রধান বিচারপতিও বলেছেন। কিন্তু আদালত অবমাননা হয়, কোর্ট কন্টেম্প্ট হয়, এরকম কোনো কথা বলার থেকে বিরত থাকা উচিত। এজন্য আমরা সবসময় বিজ্ঞ আদালত, মাননীয় প্রধান বিচারপতি, মহামান্য রাষ্ট্রপতি, মানে এই ধরনের যাকে চেয়ারগুলোকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে, ব্যক্তির সমালোচনা হতে পারে, প্রতিষ্ঠানগুলোকে আমরা যথাযথ সম্মান দিয়ে কথা বলতে আপনাদেরকে শিখাই, আমরা বলি। এটাও আবার আপনারা অনেকে নেতিবাচকভাবে নেন না। নেতিবাচকভাবে না, ইতিবাচকভাবে নেওয়া উচিত। তার প্রমাণ তো দেখলেন যে নূরের মতো সাহসী লোক, বীর পুরুষ, তাকেও বড় বড় কথা বলে অবশেষে ক্ষমা চাইতে হলো। কিছু করার নেই, ক্ষমা না চাইলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। অতএব তিনি জেল খাটবেন, তার চাইতে শাস্তি এড়ানোর জন্য ক্ষমা চাওয়াটাই তিনি শ্রেয় মনে করেছেন, বা আইনজীবীরা তাকে সেই পরামর্শ দিয়েছে। আমি মনে করি নূরের সিদ্ধান্ত ঠিক, কিছু করার নেই। তবে কথা বলার সময় আরেকটু হিসাব করে সহনশীল হয়ে কথা বলা উচিত। তো এই যে কোর্ট কন্টেম্প্ট টাইপের কথা বলেছেন, তাতে কি আলাদা কোনো উপকার হয়েছে? আলাদা কোনো লাভ হয়নি।
আপনি সব ক্ষেত্রে সবার বিরুদ্ধে তার বিদ্রোহ করে কোনো লাভ নেই বা পারবেন না। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে, সরকারের বিরোধিতা, আইনের শাসন নিশ্চিত করার জন্য চেষ্টা, এগুলো একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। তো এর জন্যে রাজনীতিবিদদের আরও বেশি সহনশীল হতে হবে, আরও বেশি বাস্তবতা বুঝে, আইন আদালত বুঝে বক্তব্য দিতে হবে। যেরকম হুজুরদেরকে আমরা পরামর্শ দিই যে আরও বেশি বাস্তবতা বুঝতে। মামুনুল হকদেরকে আমরা আগেই বলেছিলাম, না এরকম বেপরোয়া কথা বলে আপনার কোনো লাভ নেই, লাভ থাকলে বলতেন, কিন্তু অর্জন কিছুই হয়নি। অতএব কথাবার্তা আরেকটু সহনশীল বলেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনি আপনার এইমস অ্যান্ড অবজেক্টিভস অ্যাচিভ করার চেষ্টা করেন। কিন্তু মামুনুল হকরা আমাদের সেই বক্তব্য শোনেননি। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বলেছিলাম যে নূরের এই ঘটনা থেকে সবার জন্য শিক্ষা। কিন্তু যাই হোক, জনগণ কিভাবে বিষয়টা দেখছে দেখেন। নূরের কাছে ক্ষমা চাওয়া প্রত্যাশিত ছিল না, এদের কথা কাজে মিল নেই। যদি আদালতের বিরুদ্ধে সত্য কথা বলার কারণে সর্বোচ্চ না হয় 6 মাস জেল খাটতে হতো, জেল খাটার ভয় থাকলে রাজনীতি ছেড়ে দেন। সত্যবাদী সাহসী ছিলেন আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। জনগণ নূরকে ভীতু বলছে, যদিও আমি নূরের এই সিদ্ধান্তকে সঠিক মনে করছি, ক্ষমা চাওয়াকে, কিন্তু জনগণ নূরকে ভীতু মনে করছে। এজন্যে আগেভাগে একটু সাবধানে কথা বললেই ভালো হতো বরং। আর নূরের কথাবার্তা বা তার এই ইসরায়েলের কোনো এক কর্মকর্তার সাথে বৈঠকের পর তার সম্পর্কে প্রচুর নেতিবাচক কথাবার্তা আমরা দেখি। এরকম বেশিরভাগ কমেন্ট মন্তব্যই আমরা দেখছি যে আসলে নেতিবাচক, নূরকে ভীতু মনে করছে। এজন্যে সবার জন্য শিক্ষা যে মাইক হাতে পেলেই যাচ্ছে তা বলা উচিত নয়, বাস্তবতা বুঝে কথা বলা উচিত। তবে এটাও ঠিক যে আসলে এর চাইতেও কঠিন কথাবার্তা বা কোর্ট কন্টেম্পট হয়, এরকম কথাবার্তা অনেকেই বলেন, কিন্তু তাদেরকে আদালত তাদেরকে তলবও করে না, অথবা তাদের কোনো হয়রানির মুখোমুখিও হতে হয় না। এটাও আমরা দেখি। যেমন চরমোনাই পীর সাহেব, শাহেকে চরমোনাইয়ের নেতারা যে ভাষায় সরকারের সমালোচনা করে, এমনকি আদালতের সমালোচনা করে, এমনকি রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে কটাক্ষ করে, তাদের কিছুই হয় না। সেম বিষয়ে মামুনুল হক বলার কারণে মামুনুল হক আজকে মুক্তি পাচ্ছেন না। নানান হয়রানি, তাকে ঘিরে নানান কেলেঙ্কারি তৈরি করা হলো, বা নানান গুজব বা নানান কিছুই দেখলেন তো, তাকে কীভাবে ফাঁসানো হয়েছে সেই সোনারগাঁওয়ের রিসোর্ট থেকে। এগুলো সব পরিকল্পিত ছিল। তো এর মানে সবাই সব কিছু বললে সমস্যা হবে না, কিন্তু যিনি প্রকৃতপক্ষে সরকার বিরোধী তার সমস্যাটা হবে। এই জন্য নূর অরিজিনাল সরকার বিরোধী, এই জন্য নূরের সমস্যা হয়েছে। কিন্তু নূরের চাইতে কঠিন কথা বললেও চরমোনাইয়ের কিছু হবে না। এই জন্যই আপনারা কারা প্রকৃতপক্ষে সরকার বিরোধী আপনারা তো জানেন। এজন্য আপনাদের কথাবার্তা আরও বেশি পরিশীলিত, পরিশুদ্ধ এবং আইন আদালত রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর প্রতি শ্রদ্ধাপূর্ণ হওয়া উচিত।